নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। অনেকেই দেখছি হোমিওপ্যাথি নিয়ে বেশ একেবারে মেতে উঠেছেন, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সমস্যায় ফেলে দিচ্ছে সেটা হচ্ছে আমার ভিডিও দেখে দেখে কোনো কথা নেই বার্তা নেই ওষুধপত্র কিনে বসে আছেন। তাহলে এখন কি করবেন? ডাক্তারবাবুকে সোজা ফোন। আমি তো বলে দিয়েছি আমার সঙ্গে কনসাল্ট করতে। কনসাল্ট নয়, আমার সাথে এখন একেবারে প্রতি মিনিটে ফোন আসছে। ফোনে এসে কি বলছে, স্যার আপনি যে বলেছিলেন ভিডিওতে ওষুধটা কিনেছি, এখন কিভাবে খাবো একটু যদি বলে দেন। আচ্ছা ভাবুন তো, আমার 5 লাখ সাবস্ক্রাইবার, এখন প্রত্যেকে যদি 1 মিনিট পর পর বলেন যে স্যার ওষুধটা কীভাবে খাবো একটু বলে দিন, তাহলে আমি কয়জনকে দিতে পারবো? কতজনকে আমি দিতে পারবো আপনি বলুন? পারবো না। আর এটার জন্যে আমি বলি যে ওই কাজটা আপনাদের করাটা পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। প্রথম কথাই হচ্ছে, ভিডিওতে যদি আমি কখনো কোনো ঔষধ বলে থাকি তাহলে তার খাওয়া নিয়েও আমি সাথে বলে দিই। আজ অবধি এমন কোনো ভিডিও নেই আমার মনে পড়ে না, 1-2টা থাকতে পারে যেগুলোতে আমি হয়তো ভুলবশত বলিনি, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলেছি যে কীভাবে খাবেন বলে দেওয়া হয়েছে, কম বেশি বলেছি। ভিডিওটা ভালো করে একবার জায়গায় 4বার দেখুন, দেখবেন ঠিক বলা হয়েছে। কারণ বলার ব্যাপারটা বেশিক্ষণ তো আর বলা হয় না, একবারই বলা হয়। সুতরাং ভালো করে না দেখলে, না বুঝলে আপনিও ফেলে চলে যাবেন ভিডিওটা দেখতে দেখতে। তো এই জন্যই বলি যে ওই যে কাজ করেছেন, দেখুন কত লোক এভাবে আটকে আছেন। আমি তো বলতে বলতে হয় না, তারপরেও আমি বলেছি, কিন্তু এখন আর বলবো না, কারণ এটা অসম্ভব ব্যাপার। এতগুলো লোককে আমি যদি বলি, আমি কি বলেছি ওষুধটা কিনতে? আমি তো প্রত্যেকটা ভিডিওতে মানা করি ওষুধ কিনতে যাবেন না, ওষুধ কিনতে যাবেন না, এক কথায় শেষ। যদি বা কিনেন 1-2টো ওষুধ ট্রাই করতে পারেন, তাও যেটা বলা হয়েছে অলরেডি সেভাবে করবেন। ভিডিও ছেড়ে আমার কাছে বাকি পরামর্শ দেওয়ার মতো সময় আমার নেই, এটা বোঝা উচিত আপনাদের। তো এই জন্যই বলি যে ভিডিও দেখে ওষুধ কিনবেন না, এটা কিন্তু ফার্স্ট কথা আমার। দ্বিতীয় হচ্ছে, অভিজ্ঞ ডাক্তার ছাড়া, হোমিওপ্যাথি হলেও অভিজ্ঞ ডাক্তার ছাড়া নিজে নিজে জটিল কেস থেকে রক্ষা পাবেন না, কারণ সেটা বুঝিয়ে সুঝিয়ে করতে হবে। ওই তো বলছিলাম, হোমিওপ্যাথি ডাক্তাররা পুরো রোগীর সমস্ত কিছু জেনে তারপরে চিকিৎসায় হাত দেন। অ্যালোপ্যাথির মতো না, শুনলাম আর লিখলাম, সব জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, রেপার্টারি করতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে, ডায়াগনোসিস হবে, তারপরে ডিসিশন নিতে হবে কোন ওষুধটা অ্যাকুরেট হবে। একটু লক্ষণের ব্যতিক্রমে ওষুধ চেঞ্জ হয়ে যায়। আমি বলবো যে একজন অ্যালোপ্যাথি ডাক্তারের যদি ভিজিট 500 টাকা হয়, তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের 1000 টাকা হলেও পোষাবে না। কারণ অ্যালোপ্যাথি ডাক্তার আপনি বলবেন আর লিখবেন প্রেসক্রিপশন, আপনি বলছেন আর উনি লিখছেন। হোমিওপ্যাথি কোনো হোমিওপ্যাথি ডাক্তার যদি আপনি এরকম বলেন আর লিখেন, এই ডাক্তার রোগী ভালো করতে পারবে না। ডিটেলস জানতে হবে, একদিন বলতে গেলে স্টাডি করতে হয় রোগীকে নিয়ে, তার সিমটমগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হয়, তারপরে ওষুধ এক্সপেরিমেন্টাল মেডিসিনগুলো কী কী হতে পারে সেটা লিস্ট তৈরি করতে হবে, তারপরে রোগীর চিন্তা। তারপরেও সেই ডাক্তারের অভিজ্ঞতা থাকতে হবে যে আগে কাউকে এইভাবে উনি দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন আর সেই রোগটা যদি ভালোভাবে থাকে, তাহলে কনফিডেন্স পুরো নিয়েই উনি ফার্দার কাউকে দিতে পারবে এবং সেটা পারফেক্ট হবে। কিন্তু নতুন যারা, তারা অনেক সময় ব্যর্থ হবেন। কেন কি? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। হোমিও চিকিৎসায় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একেবারে মাস্ট, কারণ এটা ওষুধ দিয়ে দেখতে হয় রোগী ভালো। হ্যানিম্যান নিজেও এভাবেই করেছেন, নিজে কখনো খেয়েছেন, কখনো মডেলকে দিয়েছেন, এরকম দিয়ে হ্যানিম্যান পুরো হোমিও চিকিৎসা পদ্ধতিটাকে সেট করেছেন। বুঝতে পারছেন তো? এই জন্যই বলি যে অ্যালোপ্যাথির মতো ওষুধটা শুনলেন আর একেবারে অ্যালোপ্যাথি কায়দায় জানলেন যে অ্যান্টাসিড যেরকম বলা হয়, সোজা ফার্মেসিতে গিয়ে অ্যান্টাসিড নিয়ে নিলেন আর খেয়ে নিলেন, হবে না। ওই জিনিসটা করবেন না। ফার্দার আমি সবাইকে রিকোয়েস্ট করছি, ভিডিও দেখে ওষুধ কিনতে যাবেন না, অন্তত আমার সাথে কনসাল্ট করুন না। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সাথে কনসাল্ট করুন, আলাপ করুন, কথা বলুন, কি হয়েছে বলুন, আমি তো বলবো একটা কিছু,
মেসেজ করুন। একটা কিছু আমি বলবো যে কী করতে হবে, আপনার কী করা উচিত। অনেক সময় আমি তো বলি যে আপনাকে অ্যালোপ্যাথি কিছু ওষুধ খান, আমি বলে দিই এই সমস্ত জিনিস জানা দরকার। এগুলো যদি ভুল বুঝেন বা এগুলো যদি গুরুত্ব না দেন তাহলে তো হবে না। হোমিওপ্যাথি বললাম না, জলই, কিন্তু এই জলই তো জীবন, বুঝতে পেরেছেন? সুতরাং জল যেহেতু প্রাণ, আবার এই জলে প্রাণও যায়, জানেন তো? বন্যা হয়ে গেলে মানুষ মারা যায়, আর এই জলের অভাবে দুর্ভিক্ষ হয়, আর জল না থাকলে তেষ্টা মিটে না, মানে জলই জীবন। তো তার দুটো দিকই আছে, দুটো দিকই আছে, ভালো দিকও আছে, মন্দ দিক আছে। সুতরাং হোমিওপ্যাথি যে জলের ড্রপ, মানে স্পিরিটের ড্রপ, এটাকে প্রয়োগ করতে গেলে বিরাট নলেজ নিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? আসুন, আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সেটা ভেরি ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। কারণ কি, আমি একদিন আপনাদের বলেছিলাম যে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অলরাউন্ডার। অলরাউন্ডার মানে একসাথে বোধহয় 10-15টা রোগের কাজ করে। আর ওই জন্যে আগে দেখতেন না, আমরা ছোটোবেলায় এরকম করেছি, মা বাবারা হোমিওপ্যাথি দোকান থেকে হোমিও গ্লোবিস, মানে সাবুদানার মতো যেটা ওষুধ কিনে এনেছেন, বা আগে সুগারের গুঁড়োতে ড্রপ ফেলা হতো, প্যাকেট করে ছোটো ছোটো ডোজ করে দেওয়া হতো, তো টেবিলে রেখেছেন, কোনো কথা নেই বার্তা নেই, এদিক ওদিক চেয়ে মেরে দিলাম 3-4টা গ্লোবিউল। খেতে মিষ্টি লাগে, এতই স্বাদ যে এটা যে কী রোগের ওষুধ এটা জানি না, খেয়ে ফেললাম। কিন্তু এখন আমার মনে আছে আমাদের কোনো সাইড এফেক্ট কিচ্ছু হয়নি, খেয়ে নিয়েছি। তো নিশ্চয়ই মা বাবা ভাই বোনরা মানে কোনো না কোনো রোগের জন্যই তো আনা হয়েছিল, কিন্তু আমি খেয়ে নিয়েছি, কিন্তু আমার তো কই কিচ্ছু হলো না, মরিনি, অসুস্থ হয়নি। আর কী কারণ জানেন? অলরাউন্ডার। অর্থাৎ ওনারা যে রোগের জন্য এনেছেন, আমারও হয়তো এমন কিছু আছে যেটাতে সে উল্টা ভালো কাজ করেছে, আর এটার নামই হলো হোমিওপ্যাথি। এই জন্যে হোমিওপ্যাথির জনপ্রিয়তা বাড়ছে। এবং সত্যি কথা বলতে কি, এটাতে রিয়েলি আমি যেটা বলবো, আগের যুগের হাতুড়ের, এখন তো BHMS কোর্স হয়ে গেছে, MD হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগের এখনও আছে গ্রামগঞ্জে অনেক লোক আছে যাদের ডিগ্রি ডিপ্লোমা কিচ্ছু নেই, কিন্তু রোগ ভালো করতে পারেন। ভালো করতে সরকার মানেন না, কিন্তু রোগ ভালো করতে পারেন, পুরোপুরি করতে পারেন। একজন BHMSও তার সাথে টেক্কা দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলি, অনেক আছে, পারবেনই না। কিন্তু তাহলেও কি হবে, এই দেখুন হোমিওপ্যাথি আজকাল যেহেতু যখন দেখা গেল যে এটা সাংঘাতিক কার্যকরী, তখন সরকারও এটার দিকে দৃষ্টি দিলেন, আরে বাবা কাজ যখন করছে দেখি না এটার মধ্যে কি আছে, তখন দেখলেন আরে বাবা এটার মধ্যে তো বিরাট শক্তি, তাহলে এটাকে নিয়ে রিসার্চ করা দরকার। ওই রিসার্চ করতে করতে উনি এটাকে নিজের ক্যাপচার করে নিলেন, এবং তারপরে এটার মধ্যে তো শুরু হয়ে গেল, কোর্স এসে গেল। হ্যাঁ, এখন তো বুঝতেই পারছেন এটার মধ্যে মানে প্রচুর ব্যাপার সেগুলো আছে। এই জন্য বলি যে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। এই হোমিওপ্যাথি দিয়ে অসাধারণ কাজ করা যায়। যারা চর্চা করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি একটু আলোচনা করি এবং মানে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই ইন্ট্রোডাকশনে, তারপরে রোগ ব্যাধি নিয়ে আলোচনা করি। এটা দরকার, কারণ অ্যালোপ্যাথির মতো আমি ওষুধের নাম বললাম আর আপনি শুনলেন আর পরে গিয়ে কিনে নিলেন আর খেয়ে নিলেন, এগুলো দিয়ে হোমিওপ্যাথি হবে না, হোমিওপ্যাথি আলোচনাই হবে না, তাহলে এটা হোমিওপ্যাথি হলো না, এটা অ্যালোপ্যাথি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আসুন, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করবো, রোগ কি বলবো, আমি ওষুধ নিয়েই বলি। এমন একটা ওষুধের নাম বলবো যে ওষুধটা এমন কয়েকটা রোগে কাজ করে যে মানুষ অবাক হয়ে যায়, কিভাবে এত ভালো কাজ করে, খুব পপুলারিটি এটার। আজকের ঔষধের নাম হচ্ছে ইগনেশিয়া অ্যামারা। ইগনেশিয়া অ্যামারা, যারা জানেন, কিছু কিছু পড়াশোনা করেছেন, তারা ইগনেশিয়া সম্পর্কে দেখেছেন, পড়েছেন। অনেকে বলেন মেয়েদের হিস্টেরিয়া রোগের ঔষধ এটা। হ্যাঁ, এটা তো বটেই হিস্টেরিয়া রোগের ঔষধ, কারণ সুখ দুঃখ মনের কষ্ট এগুলো অনবরত পেতে 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 যে সমস্ত দুর্বল মহিলারা অনবরত, যেমন স্বামী অত্যাচার করছেন, শ্বশুর অত্যাচার করছেন, নিজেরও মনে কোনো জীবনে কিছু পেলাম না,
সবাই টর্চার করছেন, এরকম অবস্থা থেকে থেকে অনেক সময় অনেক মেয়েরা হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়ে যায়। মানে হিস্টেরি বুঝতে পারছেন তো, সন্ন্যাস হঠাৎ ফিট হয়ে যাওয়া, নার্ভ ড্যামেজ হয়ে যায়, দুশ্চিন্তা থেকে ধীরে 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 ক্যালসিয়াম নষ্ট হতে হতে নার্ভ ড্যামেজ হয়ে যায়। আর তখনই যেটা হয় সেটার নাম হচ্ছে হিস্টেরিয়া। হঠাৎ করে হি 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 করে হাসি পাগলের মতো, আর তারপরে ফিট, এটার নামই হচ্ছে হিস্টেরিয়া। হ্যাঁ, এপিলেপসি বলতে পারেন। এপিলেপসি হচ্ছে মৃগী এবং হিস্টেরিয়া একই টাইপের রোগ, কিন্তু হিস্টেরিয়ার সিমটমটা একটু ভিন্ন, আর মৃগীর সিমটমগুলো একটু ভিন্ন, বাট দুটোই সেম। যাই হোক, এখন কথা হচ্ছে কি, অনেকে ভাববেন আরে বাবা এটা তো হিস্টেরিয়া রোগের ওষুধ। মোটেই না, হিস্টেরিয়া তো আলাদা জিনিস। এই ইগনেশিয়া যে কত কাজের আমি আজকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা কি কি রোগে কাজ করে জেনে নিন, জানা দরকার। ঢুক গেলতে গিয়ে আমরা যখন ঢুক গেলে সময় গলায় মাছের কাঁটা লাগার মতো ব্যথা, অথচ মাছের কাঁটাটা কিচ্ছু লাগেনি, খালি মনে করার চেষ্টা করি দূর কোন দিন মাছ খেলাম, মনে পড়ছে না তো, কিন্তু কাঁটা একটা লেগে আছে। অনেকে তো ডাক্তারের কাছে চলেই যান, বলছেন আমার মাছের কাঁটা বুধ লেগেছে। হ্যাঁ, ঢুক গেলার সময় কপ করে ধরে, আসলে কাটা পড়া কিচ্ছু নেই। তো ভালো ডাক্তার হলে ইগনেশিয়াই দেবেন। যদি দেখা যায় পেশেন্ট বলতেই পারছে না যে মাছ কবে খেয়েছে বা খেয়েছে কিনা, বলতেই পারছে না, তখন চোখ বুঝে ইগনেশিয়া দিলে গলার ব্যথাটা শেষ। আর মাছের কাঁটা যদি অলরেডি লেগেই যায় তাহলে তো সাইলিশিয়া, আপনারা জানেন, তাহলে মাছের কাঁটা শেষ। আসুন, এটা গেল একটা সিমটম। দ্বিতীয় যে সিমটমটা সেটা খুব জরুরি, যেটাতে আমি সবসময় দিয়ে থাকি, হয় মনে করুন অর্শ হয়েছে। অর্শ তো জানেন, পায়খানার সাথে রক্ত যাওয়া। অনেকের যেতে যেতে এমন অবস্থায় মানে ভেতরের মাংসপিণ্ডটা বেরিয়ে আসে, পায়খানা করার সময়, পটি করার সময় মাংসপিণ্ডটা বেরিয়ে আসে, ঠুট উল্টানোর মতো এরকম করে বেরিয়ে আসে, বুঝতে পেরেছেন? তো অনেকেই তো সমস্যায় পড়ে যান, আর এই এত বড় জিনিস। আর রেকটামটা একটা নরম মাংসপিণ্ড, তো মলদার, এটাকে রেকটাম বলা হয়, মলদার, এটা এক্সপান্ড হয়, বুঝতে পেরেছেন? যেমন মলের পরিমাণ অনুযায়ী সেটা এক্সপান্ড হয়, কখনো ছোটো কখনো বড়, মানে দরজাটা এক্সপান্ড করে মোটা হয়। মল বেশি হলে মোটা হবে, সেভাবে বের হবে, আর মল কম হলে চেপে চেপে বের হবে। আর ওই জায়গার মাংসটা এত সেন্সিটিভ, এত নরম, যে ওখানে একটু নখের আঁচড় টাচড় যদি পড়ে, আপনি মনে করেন চুলকাচ্ছে, নখ দিয়ে আঁচড় আছে, পর মুহূর্তে দেখবেন ফুলে গেছে, খুব মানে এত সফট, এত নরম যে কল্পনা করতে পারে। এটার প্রধান কারণই হচ্ছে এটা এক্সপ্যান্ডেবল, অর্থাৎ কিনা নরম মলটা বের হতেও সে কখনো তার দরজাটা বেশি খুলতে হয়, মানে রাবারের মতো সে ওই জায়গাটাকে কন্ট্রোল করে, নার্ভগুলো। তো সেই রাবারের মতো যে র্যাকটাম, সেটাই যদি উল্টে বেরিয়ে আসে, এটা ভেতরে সেট থাকার কথা, এটা বেরোনোর কখনোই কথা নয়। যদি বের হয় বিপদে পড়লেন। বের হলে তো লেগে যাবে, আপনি বসলে ওইটা দেখবেন মাংসটা লেগে যাচ্ছে, চেয়ারে লাগছে, বিছানায় লাগছে, ফিলিংস। অনেকে বলেন বের হলে আমার তো মানে ঢুকেই না, তখন বসতে অসুবিধা, বাইক চালাতে অসুবিধা, মনে হয় লেগে গেছে, ওইটাতে লাগছে বারে বারে, তো খুব অসুবিধা না। দেখুন, এই রোগের জন্যে এই র্যাকটামটা বেরিয়ে, গোগল বেরিয়ে যাওয়াটাকে বলা হয়, র্যাকটাম বেরিয়ে গেলে অর্শ টর্শ হলেই হয়, অনেকের অর্শ না হয়েও র্যাকটাম বেরিয়ে যায়, বাচ্চাদেরও হয়, বাচ্চা বয়সেরও হয়, সেখানে ইগনেশিয়া আমরা দিতে হয়। আপনারা বলেন, ওই যে অনেকে বললাম না, সোজা গিয়ে দোকানে ওষুধ কিনে নেন আর খাওয়ার নিয়মটা জানেন না। আমি বলে দিচ্ছি, তারপরে বলছি যে এরকম কিছু হলে আমার সাথে কনসাল্ট করেই ওষুধ কিনবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে ইগনেশিয়া আমরা 30 পটেন্সি আনুন, হ্যাঁ, হাই পটেন্সি নয়, ইগনেশিয়া আমরা 30 পটেন্সি আনুন, আর দুপুরটা করে 3 ঘন্টা পর পর 1-2 দিন খান। যদি এরকম কিছু হয়, দেখুন 19-20 কিছু হয় কিনা। যদি দেখা যায় কিছু একটা পরিবর্তন বোঝা যাচ্ছে, তাহলে আমার সাথে কনসাল্ট করবেন। আর না হলেও যারা সরাসরি কিছু না করে আমার সাথে কথা বলবেন, ফার বেটার। তা আপনি নিজে পারবেনই না, সেই আমাকে গাইড করতে হবে, বুঝতে পেরেছেন? গেল একটা। এবারে আসছি, বাচ্চাদের বলুন বড়দের বলুন, ছোটো কৃমি মলদ্বারে সুরসুর করে, এটা বড় যন্ত্রণাদায়ক, ঘুমানো যায় না। ছোটো ছোটো কৃমি মলদ্বারে এসে সুরসুর করে। অনেক
বিজ্ঞ ব্যক্তিরা, অনেক যুবকরা, অনেক মায়েরা, বোনেরা, অনেক যুবক ছেলেরা সুরসুরি করে কিন্তু ডাক্তারের কাছে যান না, কৃমির ওষুধও খান না, ওই ডেইলি এই কষ্টটা আর আঙ্গুল দিয়ে খুঁটি খুঁটি অর্শ বানিয়ে ফেলেন। আঙ্গুল দিয়ে তো খুঁটতে হবে, চুলকাতে হবে, চুলকায় এরা তো চুলকালে আঙ্গুল খুঁটবেন, নখ দিয়ে কাটবেন, তখন এই জায়গাটা একেবারে অর্শের জন্য রেডি হয়ে গেল, মানে নিজে নিজেই অর্শটা বানালেন। এটা যাতে না হয়, এটা দিয়ে ছোটো কৃমি যদি সুরসুর করে ইগনেশিয়া খাওয়া যায়, এই ইগনেশিয়া মাদার টিনচারও আছে, এটাও খাওয়া যাবে, পটিনসও আছে, এটাও খাওয়া যাবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ ছোটো কৃমির ঔষধও ইগনেশিয়া। আর কি যেটা বলছিলাম, মেনলি হিস্টেরিয়া। হিস্টেরিয়ার সাথে যারা ফিট হয়ে যান বা ফিট হননি, মাথায় প্রচণ্ড ব্যথা, হঠাৎ করে হাসি পায়, যেসব মহিলাদের, পুরুষদের হঠাৎ কোনো কারণ ছাড়াই হাসি পেয়ে গেল, আপনি নিজে হাসতে থাকলেন, হি 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 হি, আর এর সাথে একটু একটু মাথা ব্যথা, জানলেন যে হিস্টেরিয়া ফার্স্ট সিমটম, কিছুদিন পরে ফিট হতে পারেন। তো আগে বাকি মানে ইগনেশিয়া খেয়ে নিতে পারে। তবে এরকম হলে আমাদের সাথে কথা বলা খুবই জরুরি, তা নাহলে সমস্যা হবে, বিপদে পড়বেন। কারণ ওষুধটা বেশ হার্ড, কিন্তু হুট করে না বুঝে খাওয়া উচিত নয়, এটা আমি রিকোয়েস্ট করি। তাহলে জেনে নিলেন সব কিছুই, গলায় মাছের কাঁটা লাগার মতো ব্যাপার, অর্শের র্যাকটাম বেরিয়ে আসা, হিস্টেরিয়া, এই সমস্ত ক্ষেত্রেই ইগনেশিয়া অ্যামারা খাওয়া যেতে পারে। দেখলেন তো, প্রত্যেকটা রোগের জন্য হোমিওপ্যাথি ঔষধ রয়েছে, শুধু জানতে হবে আর খেতে হবে, অবহেলা করবেন না। আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখবেন, লাভ হবে, ঠিক আছে? আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।